ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টারে যে সমস্ত অঙ্ক মানে থিওরি গুলো, কারণ এখান থেকে কি বললাম আমি তোকে, কি বললাম কি অঙ্ক আসবে আমি তোকে বলে দিলাম না, স্যালারি থেকে এইমাত্র বললাম যে 5 নম্বরের আশা করছি দুটো বড় অঙ্ক হয়, 5 আর 5 10, ঠিক আছে? 5 5 10, তাহলে 20 নম্বরের মধ্যে 10 নম্বর এখানে অঙ্ক আসলো। আর একটা আমার তো হচ্ছে এখানে কত নম্বর অঙ্ক আসবে, এখান থেকে ধর 5 আর 5 10 নম্বর অঙ্ক আসবে, আর ওখান থেকে 3, মোট কথা মনে কর 13 নম্বর অঙ্ক পাবো। 15 নম্বর স্যালারি চ্যাপ্টার আছে, তার মানে 13 নম্বর অঙ্ক পাবে। এবার কোনো কোনো অঙ্কের সঙ্গে থিওরি ওয়ার্ড থাকবে, কিন্তু স্যালারি থেকে 2 নম্বরে একটা থিওরি লিখতেই হবে, 2 নম্বরে একটা থিওরি লিখতেই হবে স্যালারিতে, ঠিক আছে? তো সব অঙ্ক আসলো। তো মোটামুটি একটু থিওরিগুলো পড়ে যেতে হবে। যেমন ধর আমি এখানে সবকটা থিওরি পড়াচ্ছি না, দেওয়া আছে তোরা একবার রিড করে নিবি। আমি যেইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলোই পড়াচ্ছি, যেইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা দেখ, যেটা আমার ইম্পর্টেন্ট লেগেছে, সেটা হচ্ছে 2 এর দাগের কোশ্চেনটা। বলছি সাধারণভাবে বেতন থেকে আয় কোন স্থানে উদ্ভূত বা প্রাপ্য হয়েছে বলে বিবেচিত হয়, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দেখতে পারি সেই কোশ্চেনের 2 নম্বরে। এই কোশ্চেনের পরীক্ষায় আমরা দেখতে পারি। এবার দেখ, এবার কোশ্চেন তো আর বোর্ড করবে না, স্কুল করবে, কোনো না কোনো স্কুলে কোশ্চেনটা দিতে হবে, ঠিক আছে? তো তাহলে কি বললাম, সাধারণভাবে বেতন থেকে আয় কোন স্থানে উদ্ভূত বা প্রাপ্য হয়েছে বলে বিবেচিত হয়। বলছে সাধারণত বেতন কর্মস্থলে অর্জিত বা উদ্ভূত হয় বলে ধরা হয়। মানে বেতন মানে কি, স্যালারি। বলছে সাধারণত বেতন কোথায় হয়েছে, তুই যেখানে কাজ করবি, বেতন মানে স্যালারিটা কোথায় আর্ন হয়েছে, তুই যেখানে কাজ করবি সেখানেই তো হবে। বলছে সাধারণত বেতন মানে স্যালারি কর্মস্থলে, কর্মস্থল মানে তুই যেখানে কাজ করছিস সেখানেই তো আর্ন হবে। আজকে ধর আমি চাকরি করছি ধর দমদমে, তাহলে আমার বেতনটা কোথায় অর্জিত হয়েছে? দমদমে। দমদমে অর্জিত হয়েছে, বা মনে করা হচ্ছে দমদমে অর্জিত হয়েছে, বা মনে করা হচ্ছে দমদমে অর্জিত হয়েছে, ঠিক আছে? সাধারণত বেতন কর্মস্থলে অর্জিত বা উদ্ভূত হয় বলে ধরা হয়। কিন্তু ভারতের চাকরি থেকে বেতন বা অবসরকালীন ভাতা ভারতের বাইরে পাওয়া গেলে, ঠিক আছে, এগুলো ভারতে অর্জিত বা উদ্ভূত বলে বিবেচিত হবে, ঠিক আছে? তো বলছে আমি একটা উদাহরণ বলছি। ধর সাপোজ ধর আমার দেশে কোনো একজন লোক ধর স্টেট ব্যাংকে চাকরি করতো, স্টেট ব্যাংক কোথায়, ভারতে, রিটায়ার করে গেছে, ও চলে গেছে বাংলাদেশে, বাংলাদেশে বসবাস করে, বাদ দে, ওর মেয়ে বিয়ে হয়েছে ইউএসএ দিয়ে হয়েছে, ও ইউএসএ সেটেল হয়ে গেল, কোথায় সেটেল হলে, ইউএসএ সেটেল হয়ে গেল। তোমার তো পেনশন পাবে, রিটায়ার করলে পেনশন পাবে, তো পেনশন কোথায় চলে যাবে, পেনশন টাকাটা ইউএসএ ব্যাংকে ঢুকিয়ে যাবে টাকা, ঠিক আছে? তো তাহলে এই পেনশনটা কোথাকার ইনকাম বলে ধরা হবে? স্যার টাকাটা তো পাচ্ছে ইউএসএ টাকা না, ও চাকরি করতে কোন দেশে, এই দেশে ইনকাম করে, এখানে এটা লিখেছে। বলছে ভারতের চাকরি থেকে বেতন, অবসরকালীন ভাতা ভারতের বাইরে পাওয়া গেলে, ঠিক আছে? তো এগুলো ভারতে অর্জিত বা উদ্ভূত বলে বিবেচিত হবে। তবে কিছু কিছু বিশেষ শ্রেণীর সরকারি কর্মচারী ও বিচারপতিদের ক্ষেত্রে ভারতের বাইরে প্রাপ্ত, ঠিক আছে, অবসরকালীন ভাতা ভারতে অর্জিত বা উদ্ভূত নয় বলে বিবেচিত হয়। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দর করে পড়বে। আমি যতটা পারলাম বুঝিয়ে দিলাম, তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এর পরের কোশ্চেনটা, এর পরের কোশ্চেন ইম্পর্টেন্ট না। স্যার কি বলেছে পরের কোশ্চেনটা? আমি বলছি তোর করতে হবে না, আমি বলছি মুখে বলেছি কি বলেছে, বাংলাটাও করতে হবে। হাউস রেন্ট অ্যালাউন্স করেছিলাম, বল হাউস রেন্ট অ্যালাউন্স এর ওখানে লিখতাম না স্যালারি বলে একটা কথা লিখতাম, হাউস রেন্ট অ্যালাউন্স এর স্যালারি বলতে কি কি লিখতাম, হাউস রেন্ট অ্যালাউন্স এর অঙ্ক করতাম, তো এইচআর এর অঙ্ক করতাম, ওখানে নিচে ওখানে লেখা থাকতো না যে স্যার 10% অফ স্যালারি, কখনো 40%, কখনো 50%, স্যালারি বলতে কি বুঝিয়েছিলাম? হ্যাঁ, বলতে হবে বেসিক প্লাস টিএ প্লাস কমিশন অফ সেলস, এখানে এটাই লিখে। আর কিছু বলে না। দেখ কি লিখেছে এখানে, বলছে বেসিক, বেসিক মানে কি, এই দেখ বেসিককে বাংলায় বলে মূল বেতন, টিএ কে বাংলায় বলে মহার্ঘ ভাতা, ঠিক আছে? তো পড়বি বাংলায় পড়, বাংলায় পড়, তো ভাষা তো কঠিন লাগবে। আর হচ্ছে কমিশন, কমিশনটাকে কি বলে, ওখানে কমিশন লেখা থাকো সেলের উপর, কি লিখেছে এখানে? মানে কি অঙ্ক করে বাংলায় হ্যাঁ টার্মগুলো লিখতে পারিস, তুই লিখতে পারিস, অসুবিধা নেই, অসুবিধা নেই, লিখতে পারিস। মূল বেতন, মহার্ঘ ভাতা, ব্যবসার মোট বিক্রয়ের ওপর স্থির হারে অর্জিত কমিশন, এর ইংলিশটা কি ছিল? ফিক্স পার্সেন্টেজ, ঠিক আছে, ফিক্স পার্সেন্টেজ কমিশন অন টার্নওভার, মানে ব্যবসার মোট বিক্রয়ের ওপর স্থির হারে অর্জিত কমিশন। আর ডিএটা কি বলেছিলাম মনে পড়ে? ফর্মিং পার্ট অফ স্যালারি বলতাম না, ফর্মিং পার্ট অফ স্যালারি,
স্যালারির পার্ট ডি এর ব্র্যাকেটে দেখবি অঙ্ক করার সময় ডি এ যখন লেখা থাকতো বলতাম না ব্র্যাকেটে লেখা থাকতো এই কথাটা, ওটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমি জানি না মনে আছে কিনা, ইংলিশ বলছি ট্রান্সপোর্ট অ্যালাউন্স। ট্রান্সপোর্ট অ্যালাউন্সের রুল কি ছিল? স্যালারিতে করলি, বাড়িতে করে নিচ্ছিস, ট্রান্সপোর্ট অ্যালাউন্সের রুল কি ছিল? ট্রান্সপোর্ট অ্যালাউন্স আমরা 3 রকমের অ্যালাউন্স বলেছিলাম, একটা ফুললি ট্যাক্সেবল, একটা পার্টলি ট্যাক্সেবল, একটা এক্সেন্ট। এখানে অ্যালাউন্স না করলেও হয়, দুটোই করতে হয়, ফুললি ট্যাক্সেবল আর পার্টলি। তাহলে আমার প্রশ্ন হলো ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস এটা ফুললি ট্যাক্সেবল নাকি পার্টলি ট্যাক্সেবল? ফুললি ট্যাক্সেবল, রুল বলেছিল ফুললি ট্যাক্সেবল, ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে তো? কি লিখেছে পড়। বলছে বসবাসের স্থান থেকে কর্মস্থলে যাতায়াতের জন্য। এবার হচ্ছে প্রশ্ন হলো স্যার যানবাহন ভাতা কেন দেয়? এটাই লিখেছে। তুই একটা কোম্পানি চাকরি করছিস, ধর তোর অফিসটা কোথায় স্প্যান্ড, তোকে বলছে আমি তোমাকে যানবাহন ভাতা দেবো। তার মানে কি বাড়ি থেকে অফিস যাবে, বাড়ি থেকে অফিস। বলছে বসবাসের স্থান থেকে কর্মস্থলে যাতায়াতের জন্য নিয়োগকর্তা যে ভাতা দেয়, নিয়োগকর্তা, ঠিক আছে, নিয়োগকর্তা মানে কি? মালিক। মালিক যে ভাতা দেয় তাকে যানবাহন ভাতা বলে। তবে তুই কি বললি যে স্যার দু রকম, তুই বললি না মানে দেখ মন দিয়ে শোন, যানবাহন ভাতা কি হয়? ফুললি ট্যাক্সেবল, ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল হয়, কিন্তু তাদের জন্য, নর্মাল এমপ্লয়ি, সাধারণ এমপ্লয়ীদের জন্য। কিন্তু কেউ যদি অন্ধ হয়, কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়, ঠিক আছে, তাদের জন্য ৩২০০ টাকা করে ছাড় পাওয়া যায়। দেখ লেখা আছে, কি লেখা আছে? অন্ধ ও বিকলাঙ্গ কর্মচারীর ক্ষেত্রে, ঠিক আছে, প্রাপ্য ভাতা ও প্রতি মাসে ৩,২০০ টাকা, দুটির মধ্যে যেটি কম তা হবে কর্মমুক্ত। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়, ধর তুই বাংলার পড়েছিস, তোর মনে নেই, শুনছিস তো, এত কিছু মনে নেই, নাম্বার তো তুলতে হবে। কি লিখবো? যানবাহন ভাতা। তুই কি লিখবি? আজ নর্মাল কথা বলবি, কি লিখবি বল? যানবাহন ভাতা কর্মচারী মালিকের কাছ থেকে পেয়ে থাকে। যানবাহন ভাতা কর্মচারী মালিকের কাছ থেকে পেয়ে থাকে, ঠিক আছে। এর করযোগ্যতাটি হলো, এর করযোগ্যতাটি হলো সাধারণ এমপ্লয়ির জন্য পুরোপুরি করযোগ্য, সাধারণ এমপ্লয়ির জন্য পুরোপুরি করযোগ্য, কিন্তু অন্ধ ব্যক্তির জন্য ৩২০০ টাকা করে প্রতি মাসে ছাড়। ব্যাস তাই লেখা আছে, তাই লেখা আছে, ব্যাস। এবার বলেছে কি, যদি সরকারি কর্মচারী, যদি সরকারি কর্মচারীর ক্ষেত্রে বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে তার করযোগ্যতা কি হবে? মানে হাউস রেন্ট অ্যালাউন্সেস। ধর, এখানে কি বলেছে? যদি সরকারি কর্মচারীদের জন্য, এই কোশ্চেন অতটা ইম্পর্টেন্ট নয়, তবে আমি বলি যেমন ইম্পর্টেন্ট দিইনি এটা। যদি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিনা ভাড়ায় বাসস্থান, মনে পড়ে আমরা আর এফ এ পড়িয়েছিলাম, আর এফ এ, এদিকে চলো, মনে পড়ে আর এফ এ পড়িয়েছিলাম, আর এফ এর ফুল ফর্ম মনে আছে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দুজনকে দেওয়া হয়, একটা গভর্নমেন্টকে দেওয়া হয়, আর একটা গভর্নমেন্টকে দেওয়া হয়, আর একটা নন গভর্নমেন্টকে দেওয়া হয়। তাহলে এখানে কি বলেছে? আর এফ এ কার কথা বলেছে? গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট? কি বলেছে এখানে? গভর্নমেন্ট বলেছে নাকি নন গভর্নমেন্ট বলেছে কোশ্চেনে? আরে সরকারি কর্মচারী বলেছে, গভর্নমেন্ট বলেছে। স্যার গভর্নমেন্টের ক্ষেত্রে নিয়ম কি? গভর্নমেন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে লাইসেন্স ফি ডিটারমাইন বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যত টাকা লাইসেন্স ফি ডিটারমাইন করে দেবে, এটাই হচ্ছে রুল। দেখ এখানে কি লিখেছে, লিখেছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বাসস্থানের মূল্য হবে যদি বাসস্থানটি আসবাবপত্রহীন হয়, মানে কখনো কখনো ফার্নিচার দেয়, কখনো ফার্নিচার দেয় না। যদি ফার্নিচার না দেয়, যদি ফার্নিচার না দেয়, সেক্ষেত্রে বেতন পূরকের মূল্য হবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী চাকরির বিধি অনুসারে নির্ধারিত অনুমোদন ভাড়া। দেখ এত যদি পুরো লিখতে না পারি, পুরোপুরি তুই নিজের মতন মানে বাংলা ইংলিশটাকে মিক্সার করে দিবি, ঠিক আছে তো? কেমন লিখবি? কারণ তুই কোশ্চেনের মানেটা বোঝার, কোশ্চেনের মানে ইজিলি বুঝতে পারবি, কারণ বাংলার সঙ্গে ইংলিশ কোশ্চেন দেবে, ঠিক আছে, মানে বলতে পারবি। তাহলে তুই কি লিখবি? লিখবি এখানে কি বলেছে কোশ্চেনটা পরে ইংলিশ, আমি বলেছি অ্যান্সারটা কি লিখবি? যদি সরকারি কর্মচারীর ক্ষেত্রে বিনা ভাড়ায় বাসস্থান ব্যবস্থা করা হয়, তাহলে তার করযোগ্যতাটি হবে, লিখে আন্ডারলাইন করে, ঠিক আছে? তাহলে লিখবি কি? লিখবি কি এরকম ভাবে হেডিং দিবি, লিখবি যদি, যদি যদি সরকার, এখানে সরকারি কর্মচারী অঙ্ক বলেছে, সরকারি অঙ্ক বলেছে, যদি সরকার, যদি সরকার ফার্নিচার না দেয়, ফার্নিচারকে তো বাংলায় লিখতে পারবি, যদি সরকার, যদি আসবাবপত্র, যদি সরকার ফার্নিচার না দেয়, যদি সরকার ফার্নিচার না দেয়, যদি লিখতে না পারে একান্ত আসবাবপত্র লিখি ফার্নিচার, যদি সরকার ফার্নিচার না দেয়, সেক্ষেত্রে বেতন পূরকের মূল্য, বেতন পূরক লেখা থাকবে, সেক্ষেত্রে বেতন পূরকের মূল্য হবে বা পারমিট হবে, কি হবে? সরকার যত টাকা লাইসেন্স ফি ডিটারমাইন করে দিয়েছে, সরকার যত টাকা লাইসেন্স ফি লিখিস,
লাইসেন্স ফি সরকার যত টাকা লাইসেন্স ফি ডিটারমাইন মানে নির্ধারণ করে দিয়েছে। স্যার একটা লিখতে হবে, যদি সরকার আসবাবপত্র ফার্নিচার দেয় তাহলে সেক্ষেত্রে কি লিখবি, তখন লিখবি সরকার যত টাকা লাইসেন্স ফি ডিটারমাইন করে দিয়েছে যোগ 10% অফ ফার্নিচার, যোগ 10% অফ ফার্নিচার, তাই লিখে দেয়। যদি বাসনে আসবাবপত্র যুক্ত হয় তাহলে আসবাবপত্র ওই এখানে কি বলছে, ওই যে বললাম, যেটা বললাম না, সরকার যত টাকা লাইসেন্স ফি ডিটারমাইন করে দিয়ে বা নির্ধারণ করে দিয়েছে তার সাথে 10% যোগ করো। বুঝতে পারলি? এটা অনেকটাই সোজা, আমি যতটা বললাম, আমি যেটা মুখে বললাম এটা বেশি ইজি বলে দিলাম। বইয়ের লেখা পড়তে না পারলেও দেখ, এই স্যালারি চ্যাপ্টারে থিওরিতে খুব বেশি ফোকাস করতে হবে না, অঙ্কটাকে ফোকাস কর। দেখ অনেকে কেমন করবে আমি তোকে বলছি, যারা অঙ্ক ভালো করে বুঝেছে, অঙ্কটা যদি ভালো, অঙ্কের যে অঙ্কগুলো ভালো করে পড়া থাকে, তুই নিজে থেকে লিখতে পারছিস, নিজেকে বানিয়ে লিখ, নাম্বার পাবি, বানিয়ে লিখ। কিন্তু যেহেতু ট্যাক্সের নিয়ম, তুই এরকম বানাবি না যে তোকে বলেছে কি সরকারের নিয়ম তুই বেসরকারের নিয়ম করে দিলি, তোকে সরকারের নিয়ম করতে বলছে, ও যেমন বলে এইচারের নিয়ম করে দিলি, এটা করিস না। ঠিক আছে, এইগুলো করবি না। বুঝতে পারি। ঠিক আছে তো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? তুই নিজে থেকে এই যে কোশ্চেনটা যেমন তুই নিজে থেকে না দেখে নিজে থেকে পড়তে হবে, এই কোশ্চেনই পড়ার দরকার আছে। তুই তো অঙ্ক করেছিস, অঙ্কের ইংলিশে যে নোট লিখেছি সেই নোটটাকে ফলো কর, সেই নোটটাকে ফলো করে নিজের মতন করে তুই বাংলায় লেখ। তুই যে বাংলায় পরীক্ষা লিখতে নিজের মতন করে বাংলায় লিখ না, করে দেখে দেখে লেখ, লেখ, এই অ্যান্সার দেখে দেখে না, ওই নোটটা দেখে দেখে লেখ, লিখে আমাকে দেখা, নিজের মতন লেখ, নিজের ভাষা। দেখ আমাকে যখন ট্যাক্সের থিওরি লিখতে বলে আমি বলবো শোনো নিজের ভাষা লেখো, ট্যাক্সের পুরো নিজের ভাষা লেখো। কেউ নিজের ভাষায় এমন লিখো না যে লতে ওই কথা বলা নেই, কি বলে লয়ের কথা লেখো কিন্তু নিজের ভাষা। তারপর কি বলেছে এই কোশ্চেনটা, যদি কর্মীদের সহায়তা মূল্যে বাসস্থানের ব্যবস্থা করা হয়, সব বলবো লাইনের মানে বলে দিচ্ছি। সহায়তা মূল্য কি জানিস? আমি তোকে বলছি, সহায়তা মূল্য মানে কনসেশন নাম শুনেছিস? কনসেশন, কনসেশন নাম শুনেছি? কনসেশন, কনসেশন মানে কি, ধর সাপোজ আমি তোকে বলছি, এই আমি তোর থেকে 100 টাকা চার্জ করছি, সবাইকে সবার জন্য এই কাজের জন্য আমি 100 টাকা চার্জ করছি, 100 টাকা চার্জ করছি, ঠিক আছে যা, তোকে 100 টাকা দিতে হবে, তোকে আমি 20 টাকা ছেড়ে দিলাম, তোকে 80 টাকা দিতে হবে। তাহলে তোকে কতটা কনসেশন দিলাম? 20 টাকা। বুঝতে পারলি? অনেক কম। কনসেশন, কিছুটা ছাড় দেওয়া হয়। এখানে কি বলেছে, এখানে এই কোশ্চেনটাই বলছে যদি কর্মীদের সহায়তা মূল্যে বাসস্থান দেওয়া হয়, সহায়তা মূল্যে মানে তোকে বাসস্থান দিয়েছে কিন্তু সহায়তা মূল্যে, স্যার সেক্ষেত্রে কি করে করতে হবে? সহায়তা মূল্যে বাসস্থান দিলে কি করতে, কি লিখেছে তাহলে ওই আহ, সহায়তা মূল্য ওর সঙ্গে মানে এখানে কি লিখেছে, এখানে এই কথাটা একটু পড়তে হবে। বলছে তাহলে আসবাবপত্রহীন বা আসবাবপত্র যুক্ত যে কোনো হতে পারে, তোকে ফার্নিচার দিতেও পারে বা নাও দিতে পারে, ঠিক আছে, আসবাবপত্রহীন বা আসবাবপত্র যুক্ত বাসস্থানের নির্ধারিত মূল্য থেকে কর্মচারী প্রদত্ত ভাড়া বাদ দিতে হবে। ঠিক আছে তো, বাদ দেওয়ার পর বাসস্থানের যে মূল্য নির্ধারিত হবে সেটাই হলো সহায়তা মূল্যে কর্মচারী প্রদত্ত বাসস্থানের বেতনপূরক মূল্য। ঠিক আছে তো, এটা কিছু নেই, এটা মানে হয়তো বাংলাটা লিখে তোর দেখাটা খুব কঠিন লাগতে পারে। এই যে কথাটা বললাম এটা গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, আবার নন গভর্নমেন্ট। স্যার এটা কি করে করতে হবে? হ্যাঁ বল। তখন অফ করবো, ভালো লাগবে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, যদি তোকে ফার্নিচার দেয়, তার যে মূল্য বেরোবে তার থেকে কর্মচারীর থেকে যেই টাকাটা নেবে সেটা বাদ দেবে। যদি তোকে ফার্নিচার না দেয় সেক্ষেত্রে যত টাকা ভ্যালু হবে এরকম লিখতে হবে, যদি ফার্নিচার দেয়া হয় এরকম লিখবি, যদি ফার্নিচার দেয়া হয় এরকম কি লিখবি, বলবি যদি মালিক কর্মচারীকে ফার্নিচার দেয় বা ফার্নিচার না দেয় সেক্ষেত্রে বেতন পূরকের মূল্য যত হবে তার থেকে কর্মচারীর কাছ থেকে মালিক যত টাকা আদায় করবে ওটা বাদ দেওয়ার পর যে টাকাটা অবশিষ্ট পড়বে সেটাই হবে বেতন পূরকের মূল্য। বুঝতে পারলি? দেখ আমি কিন্তু বইয়ের লেখাটা লিখলামই না, আমি কিন্তু নিজের ভাষায় লিখলাম। আর এই নিজের ভাষা কখন আসবে, তোর অঙ্ক করেছিস রুল গুলো যখন পুরো ক্লিয়ার থাকবে তখনই নিজের ভাষাটা আসবে। তুই নিজের ভাষা সুন্দর করে বানিয়ে লিখতে পারবি এবং সুন্দর নাম্বার পেয়ে যাবি, নাম্বার কাটবেও না। কি বললাম বুঝতে পারলি তো, কি কথাটা বললাম? তুই করেছিস হয়তো এখন মনে পড়ছে না, আরএফ এর যে অঙ্কগুলো করেছিলি না, আরএফ এ কি করতি, ওই মনে পড়ছে না, আরএফ এর নন গভর্নমেন্টের কথাই ভাব,
তুই প্রথমে বের করলি যে স্যার এত টাকা 15% অফ স্যালারি বা 10% স্যালারি করলি, ফার্নিচার যোগ করলি, করে যে টোটাল যে ভ্যালুটা বেরোলো তার থেকে মাইনাস। এবার কি বলেছে, এরপরের কোশ্চেনটা স্যার কি বলেছে, বিনা ভাড়ায় বাসস্থানের, জানিস বিনা ভাড়া বাসস্থানকে কি বলে ইংলিশে? RFA। বললাম RFA। তো RFA যখন করতাম ওখানে তো স্যালারি ছিল। RFA তে স্যালারি বলতে কি বুঝিয়েছিলাম, বাড়িতে তো হোমওয়ার্ক করে নিয়ে এসেছিস। RFA তে স্যালারি বলতে কি ছিল, একটা একটা করে বলতে থাক। বেসিক বেসিক ডিএ কমিশন বেসিক দিয়ে কমিশন, আর অনেক ছিল। আর আর করতে গেলে সব নিতে হয়, লিখতে হবে বেসিক, ডিএ, বোনাস, কমিশন, এই চারটে পয়েন্ট লিখবি। তার সাথে কি লিখবি, অল অ্যালাউন্সেস। দেখ এটাই লিখেছে, কি লিখেছে, এটা কি লিখেছে এখানে, বেসিক, ডিএ, এটা কি, এই যে দস্তুরি মানে কমিশন, ঠিক আছে, দস্তুরিকে বলে কমিশন। তারপর লিখবি বোনাস, সমস্ত করযোগ্য ভাতা, কি লিখেছে, সমস্ত করযোগ্য ভাতা মানে অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ব্যাস এইটুকু লিখলো 2 নাম্বার পেয়ে। কোশ্চেনটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 নাম্বার। অঙ্ক ইংলিশে, অঙ্কে কোনো সমস্যাই নেই। বাংলাগুলো দেখ, বাংলা এদিক শোন, তুই বাংলাগুলো পড়িস, মানেগুলো পড়িস, যদি লিখতে না পারিস তখন তো ইংলিশে লিখবি, কিছু করার নেই, তখন তো ইংলিশে লিখবি যদি লিখতে না পারিস। কিন্তু চেষ্টা করবি বাংলাটা পড়ে যাওয়া, মানেগুলো পড়ে যায়, বাংলার মানেগুলো পড়া। এটার জন্য বলছি অ্যাকচুয়ালি ট্যাক্স, শোন, কস্ট ট্যাক্স সাবজেক্টটা ইংলিশে পড়া বেটার। কস্ট ট্যাক্স আর অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা পুরোপুরি ইংলিশে পড়া বেটার। কারণ কি বলতো, তুই যখন কস্ট ট্যাক্স আর অ্যাকাউন্টেন্সি অঙ্ক করছিস তো ইংলিশে, থিওরিটা ইংলিশ পড়া বেটার। তুই বিজনেস পুরো থিওরিটা বাংলায় পড়ছিস, তো ঠিক আছে তুই ওখানে ইংলিশের জায়গায় বাংলা লিখতে হবে, কারণ তুই সারা বছর ধরে সারা সেম ধরে বাংলাতেই পড়ছিস, অসুবিধা হবে না, অঙ্ক সম্পর্কে তো ওয়াকিব হয়। কিন্তু কস্ট ট্যাক্স তুই সারাক্ষণ অঙ্ক করছিস। এরপরের কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, এটাও পড়িয়েছিলাম। স্যার কোশ্চেনটা কি বলেছে, স্যালারি অনুরোধ কতগুলো ছিল, ধর কোম্পানির নাম TCS, কোম্পানির নাম TCS, এখানে একজন চাকরি করে এ এমপ্লয়ি, স্যার নাম কি, এমপ্লয়ির নাম কি, রাম, এমপ্লয়ির নাম রাম, ঠিক আছে। এবার রামের একটা ছেলে আছে, সন আছে, যে কিনা ক্লাস 5-এ পড়ে। কোথায় পড়ে দেখ, আমি পুরো গল্পটাই বলেছি, কি বলে মনে পড়ছে, কি কোন উদাহরণ দেবো, ক্লাস 5-এ পড়ে, ঠিক আছে, তো ক্লাস 5-এ পড়ে, তো পড়াশোনা করে, ও তো পড়াশোনা করে, ও কি করেছে, কোম্পানি থেকে এই অফার আছে যে ঠিক আছে এমপ্লয়ির কোনো ছেলে মেয়ে আমার স্কুলে পড়াশোনা করতে পারে, পুরো ফ্রিতে পড়বে, সেক্ষেত্রে রুল কি বলেছিলাম, তখন দেখতে হবে ওর এই রামের ছেলে যদি TCS এ না পড়তো, TCS ওই এরিয়ায় ওরকম টাইপেরই একটা ইংলিশ মিডিয়ামের TCS এর একটা স্কুল আছে, ও আরেকটা বলিনি, TCS এর একটা স্কুল আছে, TCS এর একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, TCS কোম্পানি একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। তো কি করেছে, রামের ছেলেকে ওই TCS এর ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, তো ফ্রিতে হয়ে গেল, ছেলের পড়াটা ফ্রিতে হয়ে গেল। কিন্তু TCS এ না পড়িয়ে যদি ওর ছেলেকে যদি সেন্ট স্টিভেন্সে পড়াতো, তাহলে কত খরচা হতো, তো সাপোজ সেন্ট স্টিভেন্সে পড়াতে প্রতি মাসে ধর বলছে 5,000 টাকা করে লাগছে, তারপর মনে করা হচ্ছে যে এখানেও 5,000 টাকা লাগবে, তাহলে কত টাকা, মানে 1,000 টাকার বেশি, রুল বলেছে 1,000 টাকা, তাহলে কত, 4,000 টাকা ট্যাক্স দেবে। এটাই লিখে মনে পড়ে, অঙ্ক করার সময় এগুলো বলেছিলাম, এটাই বলেছে। কিন্তু ও নিজের ভাষায় লিখতে পারে, গল্পটা কি লিখেছে, কর্মচারীর সন্তানদের যদি শিক্ষার সুবিধা দেওয়া হয় এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি নিয়োগকর্তার মালিকানাধীন হয় এবং কিংবা নিয়োগকর্তা কর্তৃক পরিচালিত হয়, তাহলে ওই এলাকার বা নিকটবর্তী এলাকার অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার চুক্তিসঙ্গত খরচ মাইনাস প্রতি সন্তানের জন্য মাসিক 1,000 টাকা মাইনাস কর্মচারীর থেকে যদি কোনো টাকা পাওয়া যায়, বুঝতে গেল? এই তো লেখা আছে, যদি শিক্ষার চুক্তিগত খরচ যদি প্রতি সন্তানের জন্য মাসিক 1,000 টাকার কম হয় তাহলে করযোগ্য হবে না, অন্যথায় যদি মাসিক খরচ প্রতি সন্তানের জন্য 1,000 টাকার বেশি হয় তাহলে যতটুকু বেশি তার নির্দিষ্ট কর্মচারীর হাতে করযোগ্য। সুন্দরভাবে করেছিল, এটা অঙ্ক করার সময় বলেছিলেন। জাস্ট দেখ, তুই কিন্তু এই থিওরি মুখস্থ হয়ে পড়বি না, তুই থিওরিটা না ভালো করে 3-4 বার করে দেখবি, ভালো করে দেখবি, ফলো কর, আর অঙ্কের নোটটাও লিখবি। আর এই থিওরি গুলো পুরো সুবিধা কি জানিস, একদিকে অঙ্ক যেগুলো ভুলে গেছিস অঙ্ক মনে পড়ে যাবে, অঙ্ক মনে পড়ে যাবে। এবার বলছে নিয়োগকর্তা কর্মচারীদের সন্তানদের শিক্ষার খরচ যদি সরাসরি মিটিয়ে দেয়। ও স্যার এটা কি বলেছে, এটা আমি সাজেশনে ইম্পর্টেন্ট দিইনি, আমি অনেক অঙ্ক এরকমও করেছিলাম, মালিকের স্কুল নেই, মানে
এই রাম টিসিএস কোম্পানি চাকরি করে। রামের একটা ছেলে আছে, রামের ছেলেকে সেন্ট স্টিফেন্সে পড়াচ্ছে, কেন? টিসিএস কোম্পানি কোনো স্কুল নেই। তো টিসিএস কোম্পানি বলছে ঠিক আছে তোমার ছেলের যা খরচা আমি করে দিয়ে দেবো। এক্ষেত্রে পুরোপুরি করযোগ্য ছিল, এক্ষেত্রে নিয়ম ছিল পুরোপুরি করযোগ্য। শুধুমাত্র মালিকের স্কুল হলে করযোগ্য নয়, মালিকের স্কুল হলে 1000 টাকার একটা রয়েছে, তাহলে এক্ষেত্রে পুরোপুরি করযোগ্য। বোঝা গেল তো? লাস্ট কোশ্চেন 2 নম্বরে কি বলেছে? একটা অঙ্কর মতন দিয়ে শুভময় পেশাকর, পেশাকরকে ইংরেজি কি বলে? প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স 2000 টাকা প্রদান করেছে। কবে? 15ই এপ্রিল 2024 তারিখে। তার কর নির্ধারণ বছর 24-25, ঠিক আছে তো? 24-25, তাহলে এত নম্বর ধারায় কত টাকা ছাড় হবে? এর তো বেকার কোশ্চেন দিয়েছে। আরে শোন না, আমরা যে স্যালারির অঙ্ক করতাম বা ট্যাক্সের অঙ্ক করতাম, আমাদের প্রিভিয়াস ইয়ার কত বল? 23-24। আর অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। তো ধর এই প্রফেশনাল ট্যাক্সটা পে করেছে, 2000 টাকা পে করেছে কবে? 15ই এপ্রিল 24। এটা কত তারিখ জানি? 15 এপ্রিল 24 কত মধ্যে পড়ে? 23-24 না 24-25? 2024। এটা 23-24 না 24-25? 24-25। তাহলে ও পে করেছে কবে? 24-25-এ। তাহলে কি 23-24 ছাড় পাওয়া উচিত? হ্যাঁ কি না? 23-24 ছাড় পাওয়া উচিত? ছাড় পাওয়া উচিত না, কারণ তো 23-24-এ আমরা তো 23-24-এর ঘটনা করে নেবো, তাহলে এখানে ছাড় পাবে। এটাই লিখেছে, আর কিছু লিখে এটাই লিখেছে। তো লিখবি, তুই লিখবি যে যে এখানে কি লিখেছে? পেশাকর বাবদ অর্থ প্রদান করা হয়েছে এত তারিখে, অর্থাৎ পেশাকর বাবদ পূর্ববর্তী বছরে প্রদান করা হয়, প্রিভিয়াস ইয়ারে পে করেনি, তাই ছাড়। 3 দাগের কোশ্চেন কি বলেছে? কোন কোন আয়গুলি বেতন খাতে করযোগ্য করা হয়? বলছে এমন কিছু আয় বলে, কোন কোন আয়গুলি বেতন খাতে করযোগ্য। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়তে হবে। আমি কতবার পড়িয়েছিলাম, প্রথম দিন পড়িয়েছিলাম কোন কোন ইনকাম গুলো স্যালারিতে আসে, কোন কোন জিনিসগুলো স্যালারিতে আসে। মালিকের কাছ থেকে বেতন পেলে স্যালারিতে আসবে। কারেন্ট বর্তমান মালিকের কাছ থেকে। স্যার বর্তমান না পেলে যদি পুরনো মালিকের থেকে পাই, ওটাও স্যালারিতে আসবে, তাই লিখেছে। বর্তমান নিয়োগকর্তা বা প্রাক্তন নিয়োগকর্তার কাছ থেকে পূর্ববর্তী বছরে কোনো নির্ধারিত নিকট বেতন পেতে হলে সেটা প্রদান করা হোক বা না হোক, সেটা বেতন খাতে করযোগ্য হবে। একটা পয়েন্ট। 3 নম্বরে 3টে পয়েন্ট লিখতে হবে। বর্তমান নিয়োগকর্তা বা প্রাক্তন নিয়োগকর্তা বা তাদের পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তির দ্বারা পূর্ববর্তী বছরে কর্মচারীকে প্রদত্ত কোনো বেতন, সেই বেতন ওই বছরে প্রদত্ত হোক বা না হোক, ঠিক আছে, তা বেতন খাতে করযোগ্য হবে। এটা তো ইংলিশে লিখতে হবে, এটা তো বাংলাতে লিখতে করতে হবে। এটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বলছে পূর্ববর্তী বছরে নিয়োগকর্তা বা প্রাক্তন নিয়োগকর্তা বা তাদের পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি দ্বারা প্রদত্ত আগের বছরে কোনো বকেয়া বেতন, যদি কোনো বকেয়া বেতন থাকে, বুঝছো, কোনো বকেয়া মানে বাকি ছিল, ধর বাকি ছিল, আগে কোনো বেতন বাকি ছিল, 2 বছর পাওয়া গেছে, সেটাও করযোগ্য হবে। অবশ্য সেই বেতন যদি আগে করযোগ্য করা না হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে, প্রথম পয়েন্ট লিখতে হবে কারেন্ট মালিক বা পুরনো মালিক। কারেন্ট হচ্ছে পুরনো মালিক, তার থেকে যদি কোনো বেতন হয়, বেতন পায়, মানে কর্মচারী যদি বেতন পায়, ঠিক আছে, সেই বেতনটা পাক মানে প্রদান করা হোক বা না হোক, করযোগ্য হবে। যদি কখনো অ্যাডভান্স পায়, সেটাও করযোগ্য হবে। আর যদি কোনো আগে বাকি থাকে, সেটাও করযোগ্য। কিন্তু এই সমস্ত কোশ্চেন কিছু দিইনি আমি ইম্পর্টেন্ট তালিকায়। ইম্পর্টেন্ট দিয়েছি এটা, বাড়ি ভাড়া ভাতার করযোগ্যতা। এ তো কি বলেছে জানিস? সেটা আমি না পড়াচ্ছি না। এই যে হাউস অ্যানাউন্সের রুলটা মনে আছে কি ছিল? ছাড়টা কি ছিল? ডিডাকশন কি ছিল? মনে পড়ে? এক্সাম্পশন, লিস্ট অফ দ্য ফলোইং, লিস্ট অফ, যেটা ছোট, কি কি ছিল? প্রথমে ছিল স্যার যত টাকা রেন্ট পেয়েছি, হাউস এন্ড অ্যালাউন্সেস 1 নম্বর। 2 নম্বর ছিল রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। আর কি ছিল? 50% অথবা 40% অফ স্যালারি। তার নিচে লিখবি 50% কখন? মেট্রো সিটি হলে 50%, মেট্রো সিটি হলে 40%। এগুলো ধরো তো একটু একটু ভুলে গেছিস, তোকে করতে হবে, পড়াশোনা নেই, করা হয়নি বলে এগুলো ভুলে গেছিস। এখানে এটাই লিখেছে, ঠিক আছে? এখানে কি কি লিখেছে দেখ, এখানে লিখেছে কর্মচারীরা বসবাসের জন্য যে ভাড়া দেয় তো মেটানোর জন্য নিয়োগকর্তা এই ভাতা দিয়ে থাকে। প্রথম লাইন লিখেছে মালিক কেন এই টাকাটা দেয়, মালিক কেন দেয়, মালিক কেন এই টাকা দেয়, প্রথম লাইনে লিখেছে। বলছে কর্মচারীরা বসবাসের জন্য যে ভাড়া দেয় তার জন্য মালিক এই ভাতাটা দিয়ে থাকে। কর্মচারী যদি যদি প্রকৃতই ভাড়া বাড়িতে বসবাস করে, কর্মচারীরা এমপ্লয়িরা যদি ভাড়া বাড়িতে বসবাস করে, তাহলে এই ধারায় ছাড় পাওয়া যায়। কি কি? 3টের মধ্যে যেটা ছোট। কি বলে? বাড়ি ভাড়া ভাতা হিসেবে প্রাপ্ত প্রকৃত ভাতা, বেতনের 10%, মানে বেতনের 10% অতিরিক্ত প্রদত্ত বাড়ি ভাড়া,
আর বাড়িটি যদি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইতে অবস্থিত হয় তাহলে বেতনের 50%, অন্যান্য ক্ষেত্রে বেতনের 40%। আমি যেটা বললাম এটা না লিখলাম, ওইটা লিখলেও হবে। কি লিখলে হবে বুঝিস তো? লিখতে হবে যে তোকে এবার লিখতে হবে বাড়ি ভাড়া ভাতা, যে রুলটা বললাম, যে নিচে যে তিনটে বিষয়ের মধ্যে যেটি সর্বনিম্ন। প্রথমে লিখবি কি ছিল অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ হাউস, মানে বাড়ি ভাড়া ভাতা বাবদ যত টাকা পেয়েছে। 2 নম্বর লিখবি মানে বাংলা রেন্ট পেডটাকে তুই বাংলায় লিখতে পারবি, যত টাকা বাড়ি ভাড়া প্রদান করা হয়েছে, তারপরে মাইনাস কি লিখবি, বেতনের 10%। 3 নম্বর লিখবি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই 50%, বেতনের 50%, কিন্তু অন্যান্য শহর হলে বেতনের 40%। মেট্রো সিটিকে বাংলায় কি বলে? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই লেখ না, মেট্রো সিটি বাংলায় লেখ, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই লেখাই যায়। ট্যাক্সের থেকে খুব একটা থিওরি, স্যালারি থেকে খুব একটা থিওরি লিখতে হবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে? মনে হচ্ছে না অত লিখতে হবে, তো বললাম কিছু তোকে পড়ে যাস, এই সবুজ কালিগুলো পড়ে যাস, ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের কোশ্চেনটা, হোস্টেল অ্যালাউন্সে কিছুক্ষণ বললাম, হোস্টেলে কত টাকা ছাড় পাওয়া যায়? 300 টাকা করে। আর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে কত টাকা ছাড়? 100 টাকা করে লিখবি, প্রতি মাসে পাওয়া যায় সর্বাধিক 2 জনের জন্য। এটাই লিখেছে। এবার বলছে বেতন পূরক কাকে বলে, মানে বেতন পূরক সকলের টিকা লেখো। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, বেতন পূরক কাকে বলে। আমি বলেছিলাম বেতন পূরক মানে পারকুইজিটস কাকে বলে, পার্কস কাকে বলে, এক্সট্রা বেনিফিট ফর হিজ এমপ্লয়ার, যদি অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া যায় মালিকের কাছ থেকে তখন তাকে বেতন পূরক বলে। কি লিখেছে? বলছে কোনো আকস্মিক প্রাপ্তি, স্যার আকস্মিক প্রাপ্তি মানে কি? হঠাৎ পেয়ে যাওয়া, হঠাৎ কিছু পেয়ে যাওয়া, হঠাৎ কিছু পেয়ে যাওয়া। ফি বা মজুরিকে বলা হয় বেতন পূরক। বেতন পূরক কোনো পদের সঙ্গে যুক্ত হিসেবে সুবিধা হিসেবে নগদে বা আচ্ছা, এই বেতন পূরকটা নগদেও পাওয়া যায়, আবার দ্রব্যেও পাওয়া যায়, মানে ক্যাশেও পাওয়া যায়, আবার কাইন্ডেও পাওয়া যায়। এই বেতন পূরকের মধ্যে কি কি বলছে? বলছে সব ধরনের কর্মচারীর ক্ষেত্রে করযোগ্য বেতন পূরক, নির্দিষ্ট শ্রেণীর কর্মচারীর ক্ষেত্রে করযুক্ত বেতন পূরক, আর হচ্ছে সর্বক্ষেত্রে করমুক্ত বেতন পূরক। মানে কি বলতে চেয়েছে? এরা বলতে চেয়েছে সমস্ত কর্মচারীর জন্য, সমস্ত কর্মচারীর জন্য করযোগ্য বেতন পূরক, সমস্ত কর্মচারীর জন্য, নির্দিষ্ট কর্মচারীর জন্য করযোগ্য বেতন পূরক, আর কি লিখেছে সর্বক্ষেত্রে করমুক্ত বেতন। তুই পারকুইজিস কি কি পড়েছিস বল? একটা পড়েছিস ট্যাক্সেবল পারকুইজিস, মনে পড়ছে ট্যাক্সেবল? একটা পড়েছিস কি বল স্যার? একটা পড়েছিস এক্সেমটেড পারকুইজিস, ট্যাক্স ফ্রি পারকুইজিস, ট্যাক্স ফ্রি পারকুইজিস। আর একটা কি পড়েছিস? স্পেসিফাইড এমপ্লয়ির জন্য কিছু পারকুইজিস হবে। এই 3 রকমের পারকুইজিস হবে। আর এটা তো পড়ানোর দরকার নেই, যে আমি একটা নোট লিখিয়েছিলাম মনে পড়ে? কোন নোটটা বুঝিস তো? মালিকের নিজের বাড়িতে যদি থাকতে দেয় তাহলে রুলটা কি, আর ভাড়া বাড়িতে থাকলে রুলটা কি? মনে পড়ছে? মালিকের নিজের বাড়ি হলে প্রথমে পুরনো নিয়ম, তারপর নতুন নিয়ম, ওইটা লিখতে হবে। নিউ রুল ওল্ড হ্যাঁ বল। নিউ রুল ওল্ড রুল। আর নতুন রুল আর পুরনো রুলটা পড়তে হবে। এরপরের কোশ্চেনটা কি বলেছে? এরপরের কোশ্চেনটা কি বলেছে? বিনির্দিষ্ট কর্মচারী কাকে বলে? স্পেসিফাইড এমপ্লয়ি কাকে বলে? স্পেসিফাইড এমপ্লয়ি হতে গেলে 3টে কন্ডিশন মানতে, 3টে কন্ডিশন মুখে শুনে নে। কোম্পানি ডিরেক্টর হতে হবে, ঠিক আছে? বছরে 50,000 টাকা ইনকাম হতে হবে, ঠিক আছে? আর কোম্পানির 20% মালিকানা থাকতে হবে। ব্যাস, এই 3টে পয়েন্টই লেখা আছে, আর কিছু লেখা নেই। 20% মালিকানা থাকতে হবে। এবার এই কোশ্চেনটা সোজা, করমুক্ত বেতন পূরকের 4টি উদাহরণ। কি বলেছিলাম? করমুক্ত বেতন পূরকের 4টি উদাহরণ। টেলিফোন বিল, মালিক যদি টেলিফোন বিলের টাকা দিয়ে দেয়, এটা করমুক্ত বেতন পূরক। আর কি বলেছিলাম? করমুক্ত বেতন অফিস টাইমে অফিস আওয়ারে যে স্ন্যাক্স দেওয়া হয়, ঠিক আছে, করমুক্ত বেতন, টি স্ন্যাক্স, ঠিক আছে? 2টো পয়েন্ট বললাম। তারপর কি বলে? টেলিফোন বিল বললাম, ঠিক আছে তো? আচ্ছা, আর 2টো পয়েন্ট দেখে নিবি। বলছে নিয়োগকর্তার হাসপাতালে চিকিৎসার খরচ, মানে মালিকের হাসপাতালে যে মেডিকেল ফেসিলিটি, মালিকের হাসপাতালে মেডিকেল ফেসিলিটি পায়, এটাও করমুক্ত। আর কি? এমপ্লয়ি বাড়ি থেকে অফিস যাবে, আবার অফিস থেকে বাড়িতে আসার জন্য যে গাড়ির ব্যবস্থা করা হয়, এটাও করমুক্ত বেতন। আরো পয়েন্ট আছে, 4টে পয়েন্ট লিখেছে, প্রচুর পয়েন্ট আছে, গোনা যাবে না, প্রচুর পয়েন্ট আছে। আমার কাছে একটা চার্ট আছে, 50টার চার্ট আছে, 50খানা আছে করমুক্ত বেতন। 4টে পয়েন্ট। আচ্ছা, লাস্ট কোশ্চেন মনে হচ্ছে, হ্যাঁ লাস্ট কোশ্চেন। স্যালারি পড়লাম না, ইনকাম অফ স্যালারি, মনে পড়ে? ইনকাম অফ স্যালারিতে লাস্টে পড়ে আনলো দেখেন, গ্রস ইনকাম অফ স্যালারি করতাম, থেকে ডিডাকশন লিখতাম না? কত নম্বর ধারায় লেখা ছিল ওটা? 16 নম্বর ধারায় কটা ছাড় ছিল? 3 ছিল। 17তে ছিল পার্কুইজিট। 16 নম্বর ধারায় 3টে ডিডাকশন ছিল। কি কি ডিডাকশন ছিল? একটা ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, একটা ছিল প্রফেশনাল ট্যাক্স
ঠিক আছে, আর একটা কি ছিল, এন্ডিকার টেন্ডিট অ্যালাউন্স, এটা লেখা আছে, এটাই লেখা আছে, আর কিছু নেই। ট্যাক্সের স্যালারি থিওরি পড়া একদম ইজি, একদম ইজি স্যালারি থিওরি। আচ্ছা এখানে নিচে কি বলেছে, এটা তো বললাম, ওই প্রথমে বলছিলাম না, বলবো, বলেছে দুটো করযোগ্য বেতন পূরকের নাম লেখো, দুটো করযোগ্য ট্যাক্স দিতে হবে। আমি কিছুক্ষণ আগে কি বললাম, স্যার পারকিউজিট আপনি বললেন ট্যাক্সেবল হয়, ট্যাক্সেবল বললাম, আবার ট্যাক্স ফ্রি হয়। ট্যাক্স ফ্রি তো নাম বললি, কি বললি, টেলিফোন বিল, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ির জন্য গাড়ির ব্যবস্থা করবে, তারপর মালিকের নিজস্ব হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেবে, আর অফিস আওয়ারের ফিস থেকে 4টে পয়েন্ট বললাম তো, করমুক্ত। করযোগ্য কোনটা, কি বলেছে, মালিক যদি তোকে গ্যাসের ব্যবস্থা করে দেয়, অনেক সময় না মালিক এমপ্লয়িকে গ্যাসের ব্যবস্থা করে দেয়, সার্ভেন্টের ব্যবস্থা করে দেয়, সার্ভেন্ট বুঝতে পারছিস না, চাকর ব্যবস্থা করে দেয়, বিদ্যুতের ব্যবস্থা করে দেয়, কি কি বললাম বল, স্যার গ্যাসের ব্যবস্থা করে দেবে, কে রে গ্যাসের ব্যবস্থা করে দেবে, এখানে নেই, ওই পেজে লেখা নেই, এখানে এখানে নেই, এখানে লেখা, গ্যাসের ব্যবস্থা করে দেবে, তার কি ব্যবস্থা করে বল, আর কি কি বললো, সার্ভেন্টের ব্যবস্থা করে দেবে, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেবে, স্যার আর কি ব্যবস্থা, আর কিছু ব্যবস্থা, তিনটে বললাম, আরে আর চলো, আর এফ এ, ফার্নিচার না, আর এফ এ, রেড ফে ব্যবস্থা, এটাও করযোগ্য, এটাও করযোগ্য। প্রচুর পয়েন্ট আছে, প্রচুর পয়েন্টে গুনতে পারবি না তুই, প্রচুর পয়েন্ট আছে, আরো আছে, ক্রেডিট কার্ড ফেসিলিটি ব্যবস্থা করে দেয়, ঠিক আছে, ক্লাব বিল আছে, ঠিক আছে, শেয়ার কেনার ব্যবস্থা করে দেয়, অনেক কিছু ব্যবস্থা করে দেয়, প্রচুর পয়েন্ট আছে, প্রচুর পয়েন্ট আছে, গোনা যাবে। 16 ধারায় ছাড় পড়ে দিলাম, ট্রান্সপোর্ট অ্যালাউন্স পড়ে দিলাম, সন্তোষ পড়ে দিয়েছি, এগুলো সব পড়ে দিয়েছি, ঠিক আছে। এই যে আমি যেটা বললাম না, উপরে তোর বইতে লেখা ছিল যে আমি এই পয়েন্টটা পড়ি, ওই যে লেখা ছিল না বাড়ি ভাড়া ভাতা আর করযোগ্যটা, এই দেখ এই পয়েন্টটা দেখ, এইভাবে লিখেছে, সিরিয়ালে লিখেছে, আমি ওখানে পিডিএফে দিয়েছি, পিডিএফে, বা এই দেখ, প্রাপ্ত বাড়ি ভাড়া ভাতা, প্রদত্ত ভাড়া মাইনাস বেতনের 10%, এত জায়গায় 50%, অন্য শহরে বেতনের 40%, উপরের ক্ষেত্রগুলি থেকে কর্মচারী যে সময় লিখে সর্বনিম্ন, ঠিক আছে, এই ট্যাক্সের থিওরি কিন্তু আমার পুরো শেষ হলো, ঠিক আছে।